এই ক্লাসে আলোচনা করব এসএলএসটি 2025 ইংলিশের 9-10 এর সিলেবাসের অন্তর্গত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোমস। এই লুসি পোমস টোটাল 5টি রয়েছে, তবে সব পোমগুলো আজকের এই একটি ক্লাসেই আলোচনা করব না। 5টি আলাদা আলাদা পার্টে 5টি আলাদা আলাদা ক্লাসে এই 5টি আলাদা আলাদা পোম আমরা আলোচনা করব। আজকের এই পার্টে আলোচনা করব লুসি সিরিজের যে প্রথম পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন সেটা নিয়ে। তো সরাসরি লাইন বাই লাইন টেক্সট অ্যানালাইসিসের আগে আমরা কবি সম্পর্কে, কবিতা সম্পর্কে মানে টোটাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জেনে নেব। তো লুসি পোমসের রচয়িতা ছিলেন বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল অফ ইংল্যান্ডস রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটসদের মধ্যে তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, যার জন্ম হয়েছিল 1770 সালে ইংল্যান্ডের ককারমাউথে, যেটা কিনা ইংল্যান্ডের নর্থ ওয়েস্টার্ন পার্টে অবস্থিত, লেক ডিস্ট্রিক্টের অন্তর্গত এই ককারমাউথ। ওয়ার্ডসওয়ার্থের বাবার নাম ছিল জন ওয়ার্ডসওয়ার্থ এবং মা ছিলেন অ্যান ওয়ার্ডসওয়ার্থ। মাত্র 8 বছর বয়সে তিনি মাকে হারান এবং মাত্র 13 বছর বয়সে তিনি বাবাকেও হারিয়ে ফেলেন। হক্সহেডের গ্রামার স্কুলে তার প্রথম শিক্ষা শুরু হয় এবং 1787 খ্রিস্টাব্দে সেন্ট জনস কলেজে তিনি এন্ট্রি নেন, যেটা কেমব্রিজ ইউনিভার্সিটির অন্তর্গত। এই কেমব্রিজ ইউনিভার্সিটির এডুকেশন সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ওয়ার্ডসওয়ার্থ যখন সেখানে এন্টার করেন, তিনি সেখানকার যে কম্পিটিশন সেটার সাথে তিনি পেরে ওঠেন, ফলে সেখান থেকে তাকে রিপেল মানে তাকে ফিরে আসতে হয়। তাকে বলা হয় তিনি সেখানের কম্পিটিশনের যোগ্য নন, তিনি অক্ষম। কিন্তু যাই হোক, শেষমেশ একটা গুরুত্বহীন বিশেষত্বহীন ডিগ্রি তাকে দেওয়া হয়। 1790 সালে তিনি ফ্রান্স ভিজিট করেন এবং ফ্রান্সের যে রেভলিউশনারি স্পিরিট সেটা থেকে তিনি খুবই উদ্বুদ্ধ হন এবং ইংল্যান্ডে ফিরে এসে তিনি তার ডিগ্রি নেন এবং ডিগ্রি নেওয়ার পরে আবারও তিনি 1791 সালে আবারও ফ্রান্স ভিজিট করেন। এই সময় তার সাথে এক ফরাসি মহিলা অ্যান ভলেনের সাথে পরিচয় হয় এবং তিনি তার প্রেমে পড়েন এবং দুজনে প্রেম সূত্রে আবদ্ধ হন এবং তাদের একটি সন্তানও হয় ক্যারোলিন নামে। কিন্তু সেই 1792 সালে ওয়ার্ডসওয়ার্থকে ইংল্যান্ডে ফিরে আসতে হয় ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যে যুদ্ধ চলে তার কারণে, এবং ইংল্যান্ডে ফিরে আসার ফলে তিনি তার যে কন্যা ক্যারোলিনকে দেখতে পাননি যতক্ষণ না তার বয়স 9 বছর হয়েছিল, কারণ তিনি তো ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। এবং পরবর্তীতে 1801 সালে তিনি আবারও তার বোন ডরোথির সাথে ফ্রান্স ভিজিট করেন। উদ্দেশ্য ছিল তিনি যে তার শৈশবের বন্ধু মেরি হাচিনসনকে বিয়ে করতে যাচ্ছেন সেটা সম্পর্কে অ্যান ভলেনকে বলবেন এবং অ্যান এবং তার কন্যার সমস্ত বন্দোবস্ত করে আসবেন। তো যাই হোক, 1792-তে তিনি যখন ইংল্যান্ডে ফিরে এলেন তারপর থেকে তার বেশ একটা টাফ সময় চলছিল লাইফে, মানে সেরূপ পয়সা কড়ি তার হাতে ছিল না, খুব একটা দিন অবস্থার মধ্যে তাকে যেতে হচ্ছিল। এবং তারপরে 1795 সালে তার এক পরিচিত 900 পাউন্ড তার উদ্দেশ্যে উইল করে যান, ফলে এই টাকাটা পাওয়ার ফলে তার অবস্থা আবার ঠিক হয় এবং এই 1795-তে তিনি তার বোন ডরোথির সাথেও মিলিত হন এবং দুজনে সেই সময় থেকে একসাথে থাকা শুরু করেন ডরসেটের একটা হাউসে। এই 1795-তে তার সাথে পরিচয় ঘটে স্যামুয়েল টেইলর কোলরিচের এবং যার ফলে তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়। লুসি পোম বুঝতে গেলে 1795 থেকে 1800 পর্যন্ত কবির জীবনের এই সময়কালটা সম্পর্কে আমাদেরকে একটা বিশেষ ধারণা রাখতে হবে। 1795 সালে কোলরিচের সাথে বন্ধুত্ব হওয়ার পরে 1797 সালে ডরোথিকে নিয়ে, বোন ডরোথিকে নিয়ে ওয়ার্ডসওয়ার্থ কোলরিচের কাছাকাছি জায়গাতে এসে বসবাস শুরু করলেন সমারসেটে একটি লিজ হাউস নিয়ে, যেখানে বন্ধু কোলরিচের সাথে প্রায় তার ওঠা বসা হতো এবং তাদের মধ্যে বন্ধুত্বও গভীর হয়ে ওঠে। এবং পরবর্তীকালে তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে জার্মানিতে গিয়ে সেটেল হবে এবং কবি সঙ্গে তার সিস্টার ডরোথিকেও নেবেন এবং কোলরিচের সঙ্গে থাকবে তার স্ত্রী সারা হাচিনসন। এবং জার্মানিতে সেটেল হওয়ার এই ইচ্ছেটা আরো কনফার্ম হয়ে যায় যখন ওই লিজ হাউসটা, যেটাতে ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি ছিলেন, সেই লিজ হাউসটার মেয়াদ বা সময়কাল শেষ হয়ে আসে। তখন সবাই মিলে 1798 সালের জার্মানির উদ্দেশ্যে রওনা হন, সেখানে গিয়ে জমি বাড়ি দেখে সেখানে সেটেল হওয়ার ইচ্ছেতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ এবং সঙ্গে ডরোথি এই তিনজন জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু জার্মানিতে গিয়ে প্রথম কয়েকদিন তারা হ্যামবার্গে যেখানে ছিলেন সেই জায়গাটা এত এক্সপেন্সিভ ছিল, ফলে সেখানে থাকা জীবনযাপন করা তাদের পক্ষে অসুবিধের হয়। কোলরিচের ইকোনমিক কন্ডিশন একটু বেটার ছিল ওয়ার্ডসওয়ার্থের থেকে, তাই তিনি রেডসবার্গ টাউনে গিয়ে সেটেল হন, যেটা হ্যামবার্গের থেকে একটু লেস এক্সপেন্সিভ ছিল। কিন্তু ওয়ার্ডসওয়ার্থের সেই পরিমাণ ইকোনমিক কন্ডিশন ছিল না যে তিনি নিজের প্লাস নিজের বোনের সমস্ত খরচ ওখানে অ্যাফোর্ড করতে পারবেন। ওয়ার্ডসওয়ার্থ ডরোথিকে নিয়ে লোয়ার স্যাকশন জার্মানির গসলারে গিয়ে বসবাস শুরু করেন, কিন্তু কোলরিচের সাথে যে এই সেপারেট হয়ে যাওয়া, এটার ফলে তিনি যথেষ্ট বিষণ্ণ হয়ে পড়েন, কারণ কোলরিচ তার জীবনে একটা ইন্সপিরেশনের মতো ছিলেন। ফলে সেই সময় যখন তার সাথে কোলরিচের দূরত্ব হয়ে গিয়েছিল জার্মানিতে গিয়ে, তিনি ডরোথিকে নিয়েছিলেন এবং কোলরিচ সেই সময় তার বিভিন্ন কাজিনদেরকে মিট করতে ব্যস্ত ছিলেন
ছিলেন, প্লাস কোলরিজ তার থেকে দূরে, যার ফলে ওয়ার্ডসওয়ার্থ অনেকটাই ভেঙে পড়েন এবং সেই সময় তিনি কোলরিজের উদ্দেশ্যে অনেক চিঠি লিখেছিলেন এবং সেই সময় তিনি অনেক লেখালেখি শুরু করেন। তার সেই সময়কার অনেক লিটারারি কম্পোজিশন রয়েছে। আমাদের এই লুসি পোমস এগুলোও কিন্তু ওয়ার্ডসওয়ার্থের সেই সময়কারই লেখা। বলা হয় ওয়ার্ডসওয়ার্থ ওই জার্মানিতে থাকাকালীন কোলরিজকে সেই সময় যে চিঠিগুলো লিখেছিলেন তাতেই এই লুসি পোমসগুলো ছিল। অনেক ক্রিটিকরা বলেন এই লুসি পোমগুলো তিনি কোলরিজের কথা অনুসারে তার একটা বিখ্যাত ফিলোসফিক্যাল এপিক যে ওয়ার্ক রেক্লুজ সেটা লেখার যে স্বপ্ন দেখেছিলেন সেটা তখনও তিনি শুরু করতে পারেননি, বা কোলরিজকে দেওয়া কথা অনুযায়ী সেটা তখনও তিনি লেখা শুরু করেননি। তাই কোলরিজ যাতে ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যায় তাই তিনি এই লুসি পোমসগুলো কোলরিজের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। তাছাড়াও কোলরিজের থেকে দূরে থাকার কারণে সেই সময়ে তিনি যে বিষণ্ণ হয়ে পড়েছিলেন, ডিস্ট্রেস হয়ে পড়েছিলেন, ফলে তিনি আরো অনেক লেখালেখি করেছিলেন। এরপরে তিনি 1799-এ ইংল্যান্ডে ফিরে আসেন। এরপরে তিনি অ্যান বলেনের সাথে শেষবারের জন্য দেখা করতে ফ্রান্সেও একবার ভিজিট করেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি বিয়েও করেন শৈশবের বন্ধু মেরি হাচিংসনকে এবং ইন বিটুইন তার বিভিন্ন ওয়ার্কও তিনি প্রকাশ করতে থাকেন। মৃত্যুর কিছু বছর আগে 1843 সালে তিনি ইংল্যান্ডের পোয়েট লরেট পদে অ্যাপয়েন্টেড হন এবং 1850 সালে তিনি ফুসফুসের সংক্রমণজনিত প্লুরিসি নামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত ওয়ার্ক ছিল দ্য প্রিলিউড, যেটাকে অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্কও বলা হয়। এই প্রিলিউড তিনি 1798-এ লেখা শুরু করেছিলেন এবং এটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। এটিকে ওয়ার্ডসওয়ার্থের ম্যাগনাম ওপাসও বলা হয়। লিরিক্যাল ব্যালাড এটা ছিল বিখ্যাত ওয়ার্ক যেটা কিনা ইংল্যান্ডে রোম্যান্টিক মুভমেন্টে শুরু করেছিল। এছাড়াও বিখ্যাত কিছু পোমস যেমন দ্য ড্যাফোডিলস, দ্য সলিটারি রিয়েপার, এর পাশাপাশি দ্য বর্ডারার নামে একটি প্লেও তিনি লিখেছিলেন। এরপরে দেখব অ্যাবাউট লুসি পোমস। একটু আগেই বললাম যখন তিনি জার্মানিতে কোলরিজের সাথে সেটেলড হওয়ার প্ল্যান করছিলেন তখন জার্মানি পৌঁছে তিনি আর্থিক অসচ্ছলতার কারণে কোলরিজের সাথে একসাথে তিনি থাকতে পারেননি, সেখানে কাছাকাছি তিনি সেটেল হতে পারেননি, ফলে তিনি অনেকটা বিষণ্ণ হয়ে পড়েছিলেন এবং সেই বিষণ্ণতার সময়ে তিনি কিন্তু এই লুসি পোমসগুলো লিখেছিলেন। এই লুসি পোমসগুলোর তিনি কিন্তু কোনো গ্রুপ বানাননি। তিনি যখন লিখেছিলেন এবং তিনি যখন এগুলোকে প্রকাশ করান তিনি কিন্তু বিভিন্ন ভাগে, বিভিন্ন পার্টে, বিভিন্নভাবে এগুলোর পাবলিকেশন করান। পরবর্তীকালে তার মৃত্যুর পরে ক্রিটিকরা এই সমস্ত পোমগুলিকে একটি গ্রুপের মধ্যে আবদ্ধ করে। তাই সেদিক থেকে দেখতে গেলে এই পাঁচটা কম্পোজিশন এগুলোর আলাদা আলাদা সময়, আবার প্রকাশ আলাদা আলাদা সময়। কারণ ওয়ার্ডসওয়ার্থ যেভাবে কম্পোজ করেছেন সিকোয়েন্সিয়ালি সেভাবে কিন্তু প্রকাশ করাননি। অনেক সময় অনেক পোম তিনি আগে কম্পোজ করে পরে প্রকাশ করিয়েছেন, আবার পরে কম্পোজ করে আগে প্রকাশ করিয়েছেন, যেমনটা তিনি প্রায় ভাগ করে থাকেন। ফলে এই লুসি পোমগুলির এক্সাক্ট কম্পোজিশন এবং পাবলিকেশন সম্পর্কেও অনেক বিতর্ক রয়েছে। তো যাই হোক, এই যে পাঁচটা লুসি পোম আছে এগুলোকে যদি আমরা ক্রনোলজিক্যালি ভাবতে যাই তাহলে কোলরিজকে লেখা চিঠিতে তিনি যে পোমগুলি লিখেছিলেন সেগুলো অনুসারে সাজালে আমরা পাবো যে তিনি উইন্টারে যখন গসলারে ছিলেন জার্মানিতে ডরোথিকে নিয়ে, সেই সময় উইন্টারে মানে 1798 থেকে 99-এর ওই উইন্টারে তিনি কোলরিজকে একটা চিঠি লিখে সেখানে তিনি 3টে লুসি পোম সেন্ড করেন, যেটার মধ্যে প্রথম ছিল স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, She dwelt among the untrodden ways and a slumber did my spirit still। এবং সেই চিঠি অনুযায়ী 3 years he grew in sun and shower এটি তিনি 1798 থেকে 99-এর যে স্প্রিং সেই সময় লিখেছিলেন। এবং I traveled among unknown men এটা তিনি এর 2 বছর পরে 1801-এর এপ্রিল মাসে রচনা করেন। তাই ক্রনোলজিক্যালি আমরা ওয়ার্ডসওয়ার্থের সেই চিঠি অনুসারে যদি সাজাই তাহলে প্রথম আসবে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, দেন She dwelt among untrodden, দেন A slumber, দেন 3 years, দেন I traveled। কিন্তু যদি এই পোমগুলোর মধ্যে যে থিম ডমিনেন্ট, ইমাজিনেশন এবং অ্যাফেকশনের ভিত্তিতে আমরা যদি এই পোমগুলোকে বিচার করি তাহলে দেখব অ্যাফেকশনের ক্যাটাগরিতে পড়ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, She dwelt and I traveled, আর ইমাজিনেশনের ক্যাটাগরিতে পড়ছে 3 years এবং A slumber did my spirit still। আবার দেখতে গেলে 1801 সালে তিনি মেরি হাচিংসনকে একটি চিঠি লিখেছিলেন, সেখানে আবার তিনি বলেছিলেন যে এই যে 3টি লুসি পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, She dwelt, A slumber did, এই 3টি পোমের মধ্যে তিনি বলেছিলেন I traveled নাকি 3 নাম্বার পোম হওয়া উচিত ছিল। তিনি চেয়েছিলেন I traveled নাকি 3 নাম্বার পোম হোক লুসি পোমের, She dwelt এর পরে। কিন্তু 1800 সালে লিরিক্যাল ব্যালাডের যে সেকেন্ড এডিশন প্রকাশিত হয়েছিল তাতে যে 4টে লুসি পোম প্রকাশিত হয়েছিল সেই লুসি পোমে এই 4টে ছিল। তাহলে তিনি 1801 সালে যখন মেরি হাচিংসনকে এটা চিঠি লিখে ইচ্ছেটা জানিয়েছিলেন যে তিনি চান I travelটা 3 নম্বরে যাক, তারপরে 1802-তে যখন লিরিক্যাল ব্যালাডের পরবর্তী এডিশন প্রকাশিত হয় সেটাতে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি। তাই ওয়ার্ডসওয়ার্থ কখনো
কখন কোনটা কম্পোজ করেছেন এবং তারপরে আবার কোথায় কোন মুহূর্তে সেটাকে পাবলিশ করাচ্ছেন এই সম্পর্কে এক্সাক্ট ডেট সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় না। জাস্ট বলা যায় যে প্রথম 4টা লুসি পোয়েম তিনি প্রকাশ করিয়েছিলেন লিরিক্যাল ব্যালাডের সেকেন্ড এডিশনে 1800-তে, এবং আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান এটা তিনি প্রকাশ করিয়েছিলেন পোয়েমস ইন 2 ভলিউমসের ভলিউম 1-এ 1807-এ। এই লুসি পোয়েমসের থিম দেখতে গেলে নেচার, ইনোসেন্স, লাভ, ডেথ অ্যান্ড লস এবং ট্রানজিয়েন্স এই সমস্ত কিছু এই লুসি পোমসের আমরা থিম হিসেবে দেখতে পাবো। এরপরে জানবো আজকের পার্টে যে আলোচনা করব সেই পোম সম্পর্কে, লুসি সিরিজের সেই প্রথম পোম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন সম্পর্কে। এই পোমের কম্পোজিশন সম্পর্কে বলতে গেলে বলবো যেমনটা লুসি পোমের এক্সাক্ট কম্পোজিশন ডেট সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা পাওয়া যায়নি, তাই ভাবা হয় যে লুসি পোমগুলো 1798 থেকে 1801 এর মধ্যে লেখা। এর মধ্যে এই যে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এই পোমটি বলা হয় যে তিনি গসলারে যখন ছিলেন 1798 থেকে 99 এর মাঝে উইন্টারের সময় তিনি এই পোমটি কম্পোজ করেছিলেন, তবে এক্সাক্ট ডেট সম্পর্কে জানা যায়। পাবলিকেশন, এই পোমটি 1802 সালে লিরিক্যাল ব্যালাডসের যে সেকেন্ড ভলিউম বা সেকেন্ড এডিশন সেটিতে প্রকাশ হয়েছিল। থিম, এই পোমের থিম হিসেবে দেখতে পাবো লাভ অ্যান্ড অবসেশন, ফিয়ার অফ লস অ্যান্ড ডেথ, নেচার অ্যান্ড ইমোশন অ্যান্ড মিস্ট্রি অ্যান্ড ইমাজিনেশন। এই পোমে আমরা দেখতে পাবো যে বক্তা তিনি ঘোষণা করছেন যে তিনি এক অদ্ভুত আবেগের আক্রমণের শিকার হয়েছেন এবং তিনি বলছেন যে তিনি এই আক্রমণগুলির মধ্যে একটি বর্ণনা করবেন। তিনি বলছেন যে লুসি মেয়েটিকে তিনি ভালোবাসতেন, সে খুবই সুন্দর ছিল, জুন মাসের যেন গোলাপের মতো একদম সতেজ ছিল, এবং তিনি একটি রাতে চাঁদের আলোর নিচে লুসির সাথে দেখা করার জন্য তিনি বেরিয়েও পড়েছিলেন লুসির কুটিরের উদ্দেশ্যে, এবং তিনি সেই সময় যখন জার্নিটা করছিলেন চাঁদের দিকে ফিক্সড দৃষ্টি রেখে তিনি জার্নি করছিলেন ঘোড়ার ওপরে চড়ে, এবং যখন তিনি লুসির ওই কুটিরের মানে তার প্রেমিকার ওই কুটিরে একদম কাছাকাছি চলে এসেছিলেন তখন চাঁদটা ডুবতে শুরু করেছিল, এবং একদমই যখন তিনি তার কুটিরের কাছেই পৌঁছে যান তখন তার মনে হয়েছিল এই চাঁদটা যেন লুসির বাড়ি স্পর্শ করেছে, এবং ঘোড়াটি যখন আরো এগিয়ে যাচ্ছিল তখন বক্তা চাঁদের দিকে, এবং একবারেই যখন তিনি লুসির কুটিরের কাছেই পৌঁছে গেলেন তিনি দেখলেন এই চাঁদটি লুসির কুটিরের বা লুসির ছাদের পেছনে হঠাৎ করে যেন পড়ে গেল, এবং তারপরে তিনি এক অদ্ভুত এবং আবেগপ্রবণ চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, হে প্রভু, যদি লুসি মারা যেত। মানে তিনি একটা অদ্ভুত আবেগপ্রবণ চিন্তার বশবর্তী হয়েছিলেন, তার মনে বারবার এই অদ্ভুত চিন্তাটা আসছিল লুসিকে হারানোর। তিনি বলছিলেন লুসি যদি মারা যেত, মানে যাকে তিনি এত ভালোবাসেন তার মৃত্যুর কথা তিনি চিন্তা করছিলেন, যেটা একদমই কাম্য নয়। তিনি নিজেও বলেছেন যে কেন এই ধরনের অদ্ভুত উন্মাদনা আমার মধ্যে আসছে আমি নিজেও জানি। এই কবিতার ফর্ম, এটা মূলত একটি ব্যালাড যেটা কিনা 7টা কোয়াট্রেইন নিয়ে গঠিত। কোয়াট্রেইন মানে একটি কোয়াট্রেইনে 4টি লাইন থাকবে, অতএব এখানে টোটাল 28টি লাইন রয়েছে। এই কবিতার রাইম স্কিম হচ্ছে এবি এবি, লাইন নাম্বার 1 এর সাথে 3 এর রাইম পাওয়া যায় এবং 2 এর সাথে 4 এর রাইম পাওয়া যায়। এই কবিতার মিটার, এটা আয়াম্বিক টেট্রামিটার এবং আয়াম্বিক ট্রাইমিটারে লেখা। এছাড়াও এই কবিতার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা, মানে এখানে ন্যারেটর যে কিনা স্পিকার সে তার ফিলিংস ব্যক্ত করছে, সে যে লুসিকে ভালোবাসে, লুসিকে নিয়ে তার মধ্যে যে সমস্ত অদ্ভুত আবেগপ্রবণ চিন্তা সে সমস্ত কিছু তিনি ব্যক্ত করছেন। এটা সিম্পল এবং ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে লেখা, এখানে অনেক ইমেজারি ইউজ করা হয়েছে। এই কবিতার টোন হচ্ছে কন্টেম্পলেটিভ। এখানে স্পিকারের মধ্যে যে টেনশন দেখা দিয়েছে সেই টেনশনের বিষয়বস্তু হলো ভয় এবং প্রশান্তির অদ্ভুত এক সংমিশ্রণ। তো দেখো, পোম শুরুর আগে বলে রাখি এখানে এই যে লুসির যে প্রকৃত আইডেন্টিটি সেই সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ কোনো কিছুই কিন্তু ব্যক্ত করেননি, কোনো কিছুই রিভিল করেননি। এই লুসি কে সেই সম্পর্কে কখনোই ওয়ার্ডসওয়ার্থ কোনো কিছুই প্রকাশ করেন। থমাস ডিকুয়েন্সি যে ক্রিটিক তিনি বলেছিলেন যে এই লুসি সম্পর্কে, লুসির আইডেন্টিটি বা সোর্স অফ আইডেন্টিটি বা এই লুসির সোর্স অফ ইন্সপিরেশন সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ সবসময় কিন্তু মিস্টেরিয়াসলি সাইলেন্ট, তিনি রহস্যময়ভাবে চুপ ছিলেন। এই লুসির কোনো রূপ আইডেন্টিটি তিনি কিন্তু রিভিল করেননি যে কে এই লুসি। তাই ক্রিটিকদের মতে এই লুসির ইন্টারপ্রিটেশন বিভিন্ন রকম। কেউ কেউ বলে থাকেন এই লুসি মানে তিনি তার বোন ডরোথিকে মিন করতে চেয়েছেন, কারণ তিনি যখন ডরোথির সাথে জার্মানিতে ওখানে ছিলেন এবং তিনি কোলরিচের সাথে থাকতে পারেননি কারণ ওই জায়গাটা এত এক্সপেন্সিভ, তখন তিনি ডরোথিকে নিয়ে একটু গ্রামের দিকে থাকতে শুরু করেছিলেন কিছুদিন, যেটা বেশি দিনও স্থায়িত্ব হয়নি। পরে তিনি কিন্তু ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। তাহলে তার যে কোলরিচের সাথে থাকার ইচ্ছে সেটা কিন্তু পূরণ হয়নি, এবং সেই জন্য বলা হয় তিনি মাঝে মাঝে ডরোথিকেও ব্লেম করেছিলেন, কারণ তিনি মনে করতেন যদি ডরোথি না থাকতো তার একার পক্ষে, তার যে ইকোনমিক কন্ডিশন, তার একার পক্ষে বোধহয় ওই জার্মানির ওই জায়গাতে কোলরিচের সাথে থাকা পসিবল ছিল। যেহেতু ডরোথি তার সাথে ছিল, দুজনের খরচ অ্যাফোর্ড করার মতো তার ক্ষমতা ছিল না, তাই ডরোথির উপর তিনি যেন একটু বিরক্তই হয়েছিলেন। তাই
বলা হয় যে এই লুসি পোমসগুলোর যে বিষয়বস্তু সেগুলো দেখে হয়তো তিনি লুসি বলতে ডরথিকেই মিন করতে চেয়েছেন। আবার অনেকে বলেন এই লুসি বলতে তিনি হয়তো তার প্রেমিকা অ্যান বলেনকে মিন করছেন। আবার অনেকে বলেন এই লুসি বলতে তিনি হয়তো তার সেই না দেখা যে কন্যা সন্তান ক্যারোলিন, যাকে তিনি 9 বছর দেখেননি জন্মানোর পরে, হয়তো তাকেও মিন করছেন। আবার অনেক ক্রিটিক বলেন যে এই লুসি বলতে তিনি তার যে মিউজ, কবিতার যে দেবী, তার উদ্দেশ্যে বলছেন। তো এই লুসির ইন্টারপ্রিটেশন বিভিন্ন ক্রিটিকদের মতে কিন্তু বিভিন্ন। প্রকৃত লুসির আইডেন্টিটি কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কখনোই রিভিল করেন। এই কবিতায় আমরা দেখব যে স্পিকার বা যে ন্যারেটর, যে লাভার, তিনি লুসি তার বিলাভেড, লুসিকে তিনি খুবই ভালোবাসেন এবং লুসির সাথে দেখা করার উদ্দেশ্যে তার কটেজের দিকে তিনি যাত্রা শুরু করেছেন এবং তার মনের মধ্যে এক অদ্ভুত আবেগময় উন্মাদনার সৃষ্টি হয়েছে, যেটা তিনি বলেছেন যে আমার এই আবেগময় উন্মাদনা, যেটা আমি জানি, যেটা আমার মধ্যে হয়, সেটা কেউ বুঝতে পারবে না, তাই আমি সেটা শুধুমাত্র একজন লাভার বা প্রেমিকের কানেই বলবো, কারণ বাকিরা সেই উন্মাদনা সম্পর্কে বুঝতে পারবে না। এটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তো চলো লাইন বাই লাইন টেক্সটটা দেখে নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লুসি পোমস। ফার্স্ট পোম। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এই পোমগুলোর প্রকৃত কিন্তু কোনো টাইটেল ওয়ার্ডসওয়ার্থ দেননি। প্রত্যেকটা পোমের ফার্স্ট লাইনই পোমের টাইটেল হিসেবে উল্লেখ করা হয়। তো ফার্স্ট লাইনে বলা রয়েছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। দেখো প্রথমেই একটা ইনভার্সন বা হাইপার ব্যাটন দেখতে পাচ্ছি। এখানে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, আই হ্যাভ নোন হতো, গ্রামাটিক্যালি সেন্টেন্সটাকে ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো বলা হয়েছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, ফিট মানে একটা উন্মাদনা, প্যাশন আবেগ, হ্যাভ আই নোন মানে আমি জানি সেই স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন, সেই আবেগময় উন্মাদনা মানে আমার তো এটা হয়, আমি এটা জানি। অ্যান্ড আই উইল ডেয়ার টু টেল। আমি ডেয়ার মানে সাহস করা, মানে আমি সাহস করব না এটা, টেল বলতে, বাট ইন দ্য লাভার্স ইয়ার অ্যালোন, কিন্তু লাভার্স ইয়ার প্রেমিকের কানে একাকী, মানে আমি এটা কোনো প্রেমিকের কানে একাকী বলা ছাড়া আর বলতে সাহস করব না। আমার মধ্যে যে গভীর একটা আবেগপ্রবণ উন্মাদনার সৃষ্টি হয়েছে, যেটা আমি জানি আমার মধ্যে এটা হয়, কারণ আমি তো ভালোবাসি, এই গভীর আবেগময় যে উন্মাদনা, এটা আমার মধ্যে তো হয়, আমি তো জানি, এবং এই আবেগটা আমি একজন প্রেমিকের কানে বলা ছাড়া আর কোথাও বলতে সাহস করব না, কারণ অন্য কেউ এটা বুঝতে পারবে না। হোয়াট ওয়ান্টস টু মি বিফেল, হোয়াট ওয়ান্টস টু মি বিফেল, যেটা একদা মি বিফেল বলতে ঘটেছিল, যেটা একদা আমার ক্ষেত্রে ঘটেছিল। তাহলে আমার মধ্যে যে গভীর আবেগময় উন্মাদনাটার সৃষ্টি হয়, যেটা আমি জানি, সেটা আমি শুধুমাত্র একটি লাভারের কানেই বলবো, কারণ সেই একমাত্র আমার অবস্থাটা বুঝতে পারবে, আমার সাথে কি ঘটেছিল, কি ধরনের ফিলিংস আমার মধ্যে হয়েছিল, কি আমি ফিল করেছিলাম, সেটা যদি আমি বলি শুধুমাত্র লাভারের কানেই বলবো, কারণ সেই একমাত্র এটা বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। তাই বলেছে আই উইল ডেয়ার টু টেল। তাহলে এই প্রথম স্তবকে আমরা পেলাম যে তিনি কতটা তার বিলাভেডকে ভালোবাসেন, যে তার মধ্যে যে অস্থিরতা হচ্ছে, আবেগপ্রবণ যে উন্মাদনার সৃষ্টি হচ্ছে, এটা তো একমাত্র একজন প্রকৃত প্রেমিকেরই হয়, অন্য কারো হবে না। এছাড়াও এখানে ফিগার অফ স্পিচ, হাইপার ব্যাটন বা ইনভার্সন আমরা দেখতে পেলাম। এরপরে দেখো when she I loved looked every day fresh as a rose in June, I to her cottage bent my way beneath an evening। কি বলা হয়েছে? when she, যখন সে, I loved looked every day fresh as a rose in June, মানে আমি যখন তাকে ভালোবাসতাম। এখানে কিন্তু প্রথম লাইনে আবারও ইনভার্সন, হাইপার ব্যাটন দেওয়া রয়েছে। এখানে লাইনটা হতো when I loved her she looked like a fresh rose in June every day। তাহলে যখন আমি তাকে ভালোবাসতাম তখন সে আমার কাছে প্রত্যেক দিনই জুন মাসের তরতাজা গোলাপের মতো দেখতে লাগতো। তাহলে দেখো প্রত্যেক দিনই তরতাজা গোলাপের মতো লাভারের নজরে তার বিলাভেড মানে লুসি দেখতে লাগতো। I to her cottage bent my way, bent my way, bent my way বলতে এখানে set up the journey, আমি তার কটেজের উদ্দেশ্যে জার্নি শুরু করেছি। বেন্ট মানে বাঁকিয়ে নেওয়া, এখানে যাত্রা শুরু করা। beneath an evening moon, beneath নিচে, evening moon সন্ধ্যার চাঁদের নিচে। তাহলে আমি তার কটেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি, মানে আমি তার কুটিরের উদ্দেশ্যে যাচ্ছি। কখন না সন্ধ্যের সময়, ইভিনিং মুনের নিচে। দেখো এখানে ইভিনিং মুনের দ্বারা স্পিকার একটা ট্রানজিটরি সিচুয়েশনের কথা বোঝাচ্ছেন, একটা ফিয়ার অফ লস
অফ লাভড ওয়ান যেন ব্যক্ত হচ্ছে। তিনি বলেছেন, আমি যাত্রা শুরু করলাম আমার বিলাভেডের কুটিরের উদ্দেশ্যে। কখন? না সন্ধ্যের চাঁদের নিচে, মানে সন্ধ্যেবেলায় চাঁদ আকাশে উঠে গিয়েছে, সেই চাঁদের নিচে আমি আমার যাত্রা শুরু করলাম সেই বিলাভেডের কুটিরের উদ্দেশ্যে, যেই বিলাভেডকে আমি যখন ভালোবাসতাম প্রত্যেক দিনই আমার চোখে সে ছিল জুন মাসের তরতাজা যেন একটা গোলাপ। প্রত্যেক দিনই তাকে আমার তরতাজা লাগতো, মানে অরিজিনাল গোলাপ যেমন ঝিমিয়ে যায় একটা ডের পরেই, আমার বিলাভেড কিন্তু আমার নজরে প্রত্যেক দিনই ফ্রেশ রোজ ছিল। তাহলে এখানে অ্যাজ আ রোজ ইন জুন এটার মাধ্যমে সিমিলি পাচ্ছি আমরা। প্রথম লাইনটায় হাইপার ব্যাটন পেল। এখানে ইভিনিং মুনের দ্বারা একটা মেটাফোর ইউজ করা হয়েছে। ইভিনিং মুন যেন সেটিং মুন, যে মুনটা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এই ইভিনিং মুনের সাথে তিনি তার প্রেমিকার তুলনা করছেন। ইভিনিং মুন কি? সন্ধ্যেবেলায় আকাশে উদ্ভব হয়েছে, সন্ধ্যেবেলা অন্ধকারাচ্ছন্ন থাকে। তাহলে এর দ্বারা স্পিকার বোঝাতে চেয়েছে তার জীবনের অন্ধকারাচ্ছন্নময় অবস্থায় তার প্রেমিকা হচ্ছে মুন, যে কিনা আলো দিচ্ছে, কারণ ইভিনিং সন্ধ্যের আকাশে চাঁদ এই অন্ধকার দূর করতে তার আলো দেয়। তো তার জীবনেও অন্ধকার দূর করছে তার প্রেমিকা। প্রেমিকাকে তিনি চাঁদের সাথে তুলনা করছেন। আর ইভিনিং মুন ট্রানজিটরিনেস সাজেস্ট করে। তাহলে এর দ্বারা বোঝানো হচ্ছে তার যে প্রেমিকা সে কিন্তু বরাবর থাকবে না, মানে মৃত্যুর একটা পূর্বাভাস এখানে দেওয়া হয়েছে। ইভিনিং মুন যেহেতু ট্রানজিটরিনেস সাজেস্ট করে, ইভিনিং মুনের সাথে তিনি প্রেমিকার তুলনা করেছেন। এই ট্রানজিটরিনেস যেহেতু সাজেস্ট করছে এই পৃথিবীতে জীবনের যে পরিব্যাপ্তি সেটাও শেষ হবে, সেই যে মুহূর্ত সেটারও চেঞ্জ হবে, মানে সেও এক সময় থাকবে না, এটাও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। নেক্সট, আপন দ্য মুন আই ফিক্সড মাই আই। ওই চাঁদের ওপরে আমি আমার নজর ফিক্সড রেখেছি। মানে স্পিকার যাত্রা শুরু করেছেন, প্রেমিক যাত্রা শুরু করেছেন। কোথায় যাচ্ছেন? তিনি বিলাভেডের কুটিরের উদ্দেশ্যে, দেখা করবেন তার সাথে, লুসির উদ্দেশ্যে। এবং তিনি যাত্রা শুরু করেছেন কখন? সন্ধ্যেবেলার চাঁদের নিচে। তাই তিনি বলেছেন যে আমি যখন যাত্রা শুরু করেছি আমি কিন্তু ওই চাঁদের ওপরে আমার নজর ফিক্সড রেখেছি। অল ওভার দ্য ওয়াইড লি, লি বলতে ঘাসে ঢাকা জমি। অল ওভার মানে ওই বিস্তৃত দীর্ঘ ঘাসে ঢাকা জমি যখন আমি পেরোচ্ছিলাম, সমস্ত সময় জুড়ে আমি কিন্তু ওই চাঁদের দিকে আমার দৃষ্টি ফিক্সড রেখেছি। তাহলে দেখো এখানে চাঁদ বলতে তিনি তার প্রেমিকাকে যদি চাঁদের সাথে তুলনা করে থাকেন, তিনি বলছেন যে আমি কিন্তু তোমার দিকেই দৃষ্টি স্থির রেখেছি। তার যে লাভ, তার যে অ্যাফেকশন, সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। উইথ কুইকেনিং পেস মাই হর্স ড্রিউ নাই। উইথ কুইকেনিং পেস, কুইকেনিং মানে আরো দ্রুততর, পেস মানে গতি, মানে আমার যে হর্সটা তার গতি আরো দ্রুততর হচ্ছে। মাই হর্স ড্রিউ নেই, নেই মানে হচ্ছে কাছাকাছি, নিকটে। তাহলে আমার হর্সটা সে এতটাই দ্রুত এগোচ্ছে, গতিতে এগোচ্ছে যে আমি কাছাকাছি এসে পৌঁছেছি, মানে ওই দীর্ঘ ঘাসে ঢাকা জমি আমি পেরিয়ে গিয়েছি। দোজ পাথ সো ডিয়ার টু মি, সেই রাস্তাগুলো যেটা আমার এত প্রিয়। প্রিয় কেন? কারণ সেই রাস্তাগুলোই তো তার প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, তাই সেই রাস্তাগুলো লাভার হিসেবে তার খুবই প্রিয়। এটার দ্বারা এটাও বোঝাচ্ছে তিনি হয়তো এই রাস্তাগুলো আগে থেকে ভালোভাবেই চিনতেন, কারণ তার প্রেমিকার কুটিরের রাস্তা এটা। তাই বলছেন যে আমার ঘোড়া এত দ্রুত এগোচ্ছে যেন ওই ওয়াইড লি পেরিয়ে সে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, একদম কাছাকাছি এসে পৌঁছেছে বিলাভেডের কুটিরের ওই রাস্তাগুলোতে, যেই রাস্তাগুলো আমার কাছে খুবই প্রিয়। তারপরে দেখো, অ্যান্ড নাও উই রিচ দ্য অর্চার্ড প্লট। এখানে উই বলতে যেহেতু স্পিকার তার ঘোড়াটিকে নিয়ে যাচ্ছেন, তিনি এবং তার ঘোড়া দুজনকে একসাথে তিনি মিন করছেন উই, আমরা। এবং এখন আমরা পৌঁছে গিয়েছি কোথায়? অর্চার্ড প্লট, ফলের বাগানে। তাহলে প্রথমে তিনি কি পার করলেন? ওয়াইডলি, দীর্ঘ ঘাসে বিস্তৃত তৃণভূমি। তারপরে তিনি এসে পৌঁছলেন ওটা পের করে অর্চার্ড প্লটে। অ্যান্ড অ্যাজ উই ক্লাইম্বড দ্য হিল, এবং আমরা যেই না ওই পাহাড়ে ওঠা শুরু করলাম, দ্য সিঙ্কিং মুন টু লুসিস কট, কট বলতে কটেজের শর্ট ফর্ম কট, দ্য সিঙ্কিং মুন সেই ডুবন্ত চাঁদ, টু লুসিস কট লুসির কটেজে, কেম নিয়ার আরো কাছাকাছি এলো, অ্যান্ড নিয়ার আর স্টিল, এবং এখনো সেটা কাছাকাছিই হচ্ছে। মানে দেখো আমরা যদি এগোই, আমাদের মাথার উপরে চাঁদ থাকে এবং আমরা একটা হিলে উঠতে থাকি, তাহলে দূর থেকে চাঁদটা আমাদের উঁচুতে আছে, কিন্তু যখনই আমরা হিল বরাবর ওপর দিকে উঠে যাচ্ছি কি হয়? চাঁদটা ধীরে ধীরে মনে হয় যেন নিচের দিকে নেমে যাচ্ছে। তাই তিনি বলছেন যে যখন হিল পাহাড়টায় ওঠা শুরু করেছে, কারণ লুসির কটেজটা ছিল ওই পাহাড়ের ওপরে, স্পিকার যখন তার ঘোড়ায় চেপে যাচ্ছেন প্রথমে ওই ওয়াইডলি দীর্ঘ ঘাসে বিস্তৃত তৃণভূমি পের করলেন, অর্চার্ড প্লটে এসে পৌঁছলেন, তারপরে তিনি হিলে উঠছেন, কারণ হিলের ওপরে
লুসির কটেজ। তাই তিনি বলছেন যে যখন আমি হিলে ওঠা শুরু করি, আমরা নিচ থেকে যখন দেখবো চাঁদটা উপরে রয়েছে, কিন্তু যখন পাহাড় বরাবর উপরে উঠবো তখন কি দেখবো, চাঁদটা ধীরে ধীরে যেন নিচের দিকে যাচ্ছে। ভেবে দেখো, একটা দিক থেকে আমরা পাহাড়ে উঠছি, অন্যদিকে উপরে চাঁদ ছিল। যখন যতই আমরা উঁচুর দিকে উঠছি তখন মনে হচ্ছে চাঁদটা যেন নিচের দিকে যাচ্ছে। এবং যেহেতু লুসির কটেজটা ওই পাহাড়ের ওপরে, তাই মনে হচ্ছে ওই কটেজের পেছন দিকে যেন চাঁদটা ডুবে যাচ্ছে। নেক্সট, ইন ওয়ান অফ দোজ সুইট ড্রিমস আই স্লেপ্ট, kind nature's gentlest boon, and all the while my eyes I kept on the descending. বলছে যখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার ঘুমের মধ্যে অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা যেন সুন্দর মিষ্টি স্বপ্নতে আমি দেখছিলাম যে আমি ওই লুসির কটেজের উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে তিনি লুসিকে এতটাই ভালোবাসেন, এতটাই তার সাথে দেখা করার জন্য উতলা হয়েছেন যে তিনি ঘুমের মধ্যেও ভাবছেন তিনি কিন্তু যাচ্ছেন লুসির কটেজের উদ্দেশ্যে। এবং সেই ঘুমের মধ্যেও যখন তিনি লুসির কটেজের উদ্দেশ্যে যাত্রা করছেন, তখনও তিনি কিন্তু ওই চাঁদটার উপরে তার নজর ফিক্সড রেখেছেন। while my eyes I kept on the descending moon, তখনও কিন্তু তার নজর ওই চাঁদের কাছেই, যেই চাঁদটা কিন্তু ডিসেন্ডিং। দেখো, ডিসেন্ডিং মানে অ্যাসেন্ডিং ওপরে ওঠা, ডিসেন্ডিং নিচে নামা। তাহলে যেই চাঁদটা কিন্তু নিচে নামছে, এখানে ডিসেন্ডিং মুনের দ্বারা কিন্তু ডেথ মিন করা হচ্ছে, যে লুসির জীবন যেন শেষ হয়ে গিয়েছে, লুসি যেন মারা গেছে, এমন একটা মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে ডিসেন্ডিং মুন। ডিসেন্ডিং মুন মানে যেই মুন ক্রমাগত ডিসেন্ড হচ্ছে, মানে ধীরে ধীরে সে অস্ত যাচ্ছে। এখানে ডিসেন্ডিং মুনটাও আরো একটা প্রিমনিশন বয়ে আনছে তার প্রেমিকার। তার প্রেমিকাও যে মারা যাবে সেই ইঙ্গিতটাই সে দিচ্ছে। ডিসেন্ডিং, ডিসেন্ড করছে মানে ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, মানে প্রেমিকার জীবনও ধীরে ধীরে অস্তমিত হবে, সেটাই বলা হচ্ছে। প্রেমিকাও যে মারা যাবে সেটারই দৃঢ় ইঙ্গিত দিচ্ছে এই ডিসেন্ডিং মুন। তাহলে তিনি বলছেন সুইট ড্রিম, ঘুমের মধ্যে সেই স্বপ্ন যেটা কিনা কাইন্ড নেচার জেন্টলেস্ট বুন, মানে এই প্রকৃতির, এই দয়ালু প্রকৃতির জেন্টলেস্ট বুন, বুন মানে আশীর্বাদ। অবশ্যই ঘুম আমাদের প্রকৃতির দেওয়া আশীর্বাদ, ঘুমের ফলেই আমরা শরীর তরতাজা রাখতে পারি, ঘুম না হলে সেটা থাকবে না, তাই এটাকে প্রকৃতির আশীর্বাদ বলা হয়েছে। এবং ঘুমের মধ্যে স্বপ্ন তো আরোই বড় আশীর্বাদ। তাই বলছে আমি ঘুমের মধ্যেও যেন স্বপ্ন দেখছি, আমি এগোচ্ছি লুসির কটেজের উদ্দেশ্যে এবং সেই ডিসেন্ডিং মুনের উপরে আমার নজর রয়েছে। এখানে দেখো নেচার শব্দটি ক্যাপিটাল করা রয়েছে এবং নেচারের আশীর্বাদ বলা হয়েছে, তার মানে নেচারের ওপরে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে পার্সোনিফিকেশনের উদাহরণ। এখানে পার্সোনিফিকেশন যে ফিগার অফ স্পিচ সেটা অ্যাপ্লাই করা হয়েছে। মাই হর্স মুভড অন, আমার ঘোড়া এগিয়ে যাচ্ছে। হুপ আফটার হুপ, হুপ মানে ঘোড়ার যে খুর সেটা, এবং হুপ আফটার হুপ মানে কি, ঘোড়ার একটি পা তারপরে আবার একটি পা পড়ছে, তো সেটাকে মানে একটা হুপ পরে আবার একটা হুপের আওয়াজ হচ্ছে, খুরের যে আওয়াজ ঘোড়ার, মানে ঘোড়াটা এগিয়ে চলছে পরপর পা ফেলে, তাই বলছে হুপ আফটার হুপ। তো বলছে আমার ঘোড়া পরপর পা ফেলে এগিয়ে চলছে। হি রেইজড অ্যান্ড নেভার স্টপড, সে রেইজড যেহেতু হিলে উঠছে তাই রেইজড, সে এগিয়েই যাচ্ছে এবং থামছে না। হোয়েন ডাউন বিহাইন্ড দ্য কটেজ রুফ, এবং যখন আমরা ওই কটেজের একদম কাছাকাছি পৌঁছে গেলাম, অ্যাট ওয়ান্স দ্য ব্রাইট মুন ড্রপড, হঠাৎ করে আমরা দেখতে পেলাম সেই যে উজ্জ্বল চকচকে মুন, ড্রপড মানে একদম ডুবে গেল। ড্রপ মানে এখানে তিনি বোঝাচ্ছেন তার প্রেমিকা যেন মারা গিয়েছে, একদমই নেই, মানে ড্রপড মুনের দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন ডেথ, তার প্রেমিকা যেন মারা গেছে। তাহলে মুন যদি সিম্বল ধরা হয় তার প্রেমিকার, তাহলে সেই মুন ডিসেন্ডিং মানে ধীরে ধীরে যেন নিচের দিকে চলে যাচ্ছিল, মানে পতিত হচ্ছিল। এবং এখানে বলা হয়েছে হঠাৎ করেই যখন আমি একদম কটেজে পৌঁছলাম, সেই মুন কি হলো, কটেজের পেছনে একদম ড্রপড, একদম পতিত হয়ে গেল, মানে বলতে চাইছেন ডেথ, লুসি যেন আর বেঁচে নেই, তার প্রেমিকা যেন আর বেঁচে নেই, সেটাই সেই লাভার মিন করছে। হোয়াট ফন্ড অ্যান্ড ওয়েওয়ার্ড থটস উইল স্লাইড ইনটু আ লাভার্স হেড, ফন্ড মানে আসক্তি, অ্যাফেকশন, ওয়েওয়ার্ড মানে ইললজিক্যাল থটস, উইল স্লাইড, স্লাইড মানে কি, মুভ স্মুথলি, ইনটু আ লাভার্স হেড, একজন প্রেমিকের মাথায় এই ধরনের ইললজিক্যাল থট কি করে স্মুথলি চলে আসছে, মানে তিনি তো ভালোবাসেন লুসিকে, তাহলে তার ভালোবাসার ব্যক্তির প্রতি, তার অ্যাফেকশনের ব্যক্তির প্রতি এই ধরনের ইললজিক্যাল থট কেন আসছে তার মাথায়, যে সে বোধহয় মরে গিয়েছে, এই জিনিসটা কেন আসছে, যে সে আর বেঁচে নেই, মারা গিয়েছে, এই জিনিসটা, এটা কেন ভাবছেন তিনি তার প্রেমিকার প্রতি। তাই তিনি বলছেন হোয়াট ফন্ড অ্যান্ড wayward thoughts will slide into a lover's head. Oh mercy, to myself I cried, if Lucy should be dead. হে ভগবান, হে করুণাময় ভগবান, আমি চিৎকার করলাম নিজে নিজেই, if Lucy should be dead, লুসি কি মারা যেত। তাহলে এই যে মারা যাওয়া, তিনি তো ভালোবাসেন, তো ভালোবাসেন যাকে, তার সম্পর্কে এতটা অমঙ্গল চিন্তা, এতটা ইললজিক্যাল থটস তার মাথায় আসা উচিত নয়। তাই তিনি বলেছেন যে এই ধরনের ইললজিক্যাল থটস
মাথায় আসবেই কেন একজন লাভারের? এবং যেহেতু এটা এসেছে তাই তিনি বলেছেন, হে ভগবান, লুসি কি তাহলে মারা যেত? তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি যে লুসিকে হারিয়ে দেওয়ার একটা যে ভয়, দ্য ফিয়ার অফ লস, এটা যেন সেই লাভারের মধ্যে কাজ করছে। তাই তিনি প্রত্যেকটা স্ট্যান্ডাতে যেন সেটাই ব্যক্ত করছেন। কখনো তিনি বলছেন ইভিনিং মুন, ইভিনিং মুন মানে ট্রানজিটরিনেস অফ লাইফের কথা বোঝাচ্ছে। ইভিনিং মুন যে সে কিন্তু পরপর ডিসেন্ড হবেই এবং সে এক সময় ড্রপড মানে একদম ডুবে গেল, সেটাই বলা হচ্ছে। দেখো ইভিনিং মুনের পরে কিন্তু ডিসেন্ডিং মুন রয়েছে, তাই তো, তারপর আবার ড্রপড মানে একদমই পতিত হয়ে গেছে। তাহলে তিনি বলছেন যেই লুসির উদ্দেশ্যে তিনি দেখা করতে বেরিয়েছিলেন, সেই লুসি সম্পর্কে, তার মৃত্যু সম্পর্কে কেন চিন্তা তার মাথায় আসছে, সেটাই লাভার এখানে সেই গভীর উন্মাদনা, সেই আবেগময় উন্মাদনাই তিনি এখানে ব্যক্ত করছেন। তার মধ্যে এই সমস্ত যে ফিলিংস গুলো হচ্ছে এগুলোই তিনি ব্যক্ত করছেন। তাহলে এই পোমে আমরা দেখতে পেলাম যে স্পিকার তার বিলাভেডকে একবার ইভিনিং মুন, একবার ডিসেন্ডিং মুন এবং একবার সেই ড্রপড মুনের সাথে তুলনা করছেন। মানে তিনি বলতে চাইছেন ইভিনিং মুন মানে সেই ট্রানজিটরিনেস, মানে তার প্রেমিকা যে মারা যাবে, চিরস্থায়ী নয়, সেটা মিন করছেন। এবং ডিসেন্ডিং মুন সাজেস্ট করছে প্রেমিকার মারা যাওয়া খুব নিকটেই এসে গিয়েছে, এবং ড্রপড মুন সাজেস্ট করছে প্রেমিকার মৃত্যুটা। বোঝা গেল? তো এই হলো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।